হ্যালো হ্যালো হ্যালো। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। ভাই কেয়ারপুর বন্ধ করেন, একটু ক্লিয়ার করেন। জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।
ডাকাত ডাকাত ওই সুরেশ তাহলে কি সুরের বলছার উপর ঝাঁপিয়ে পড়ছে বলছা আক্রমণ করেছে না আমিও ভাই সুরেশ তার হাতে ধরা পড়েছে তাকে সাহায্য করতে হবে ও তো সে একা
ফেরে উঠবে না। আমি ধাই এবার অস্ত্র ফেলিয়ে বন্ধুত্ব স্বীকার করে নে শয়তান। এই তবে দুশ্মন এবার তোমাকে রক্ষা করবে রাজা। আমাকে ক্ষমা করো ডাকাত, তুমি যা চাইবে তোমাকে আমি তাই দিব। শুধু তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও ডাকাত। একটু বই খেলো রাজা, বই খেয়ে না রাজা। আজ তোমাকে হত্যা করবো না। দুধু হয় আমি জীবিত ডাকাত, তবে মানুষ কুণ্ঠার আমার ধর্ম নয়। আমার ধর্ম হচ্ছে নিরান্ন মানুষের উৎপন্ন তুলে দেওয়া। তবু বলো ডাকাত, বলো ডাকাত, তুমি আমার কাছে কি চাও? আমি তোমার কণ্ঠের মূল্যবান হাড়গুলো চাই। আমার শুধু এগুলোর প্রয়োজন। এগুলো দিয়ে তুমি কি করবে ডাকাত? এগুলো দিয়ে আমি নিরান্ন মানুষের জন্য বিরিয়ানি দিব। আর এরা কে ফোনে বাঁধবে, আর আমি প্রাণ তুলে হারবো। দাও, জলদি দাও। তাই দিচ্ছি ডাকাত। এই নাও ডাকাত, এই নাও ডাকাত। ডাকাত, রাজা আজ তুমি আসতে পারো। তাই যাচ্ছি ডাকাত। আর শুনো রাজা, এখনো যদি তোমাদের প্রাণে দিনহীন প্রজাদের প্রতি এতটুকু দয়ার সঞ্চার না হয়, আজ তোমাকে ক্ষমা করলো, সেদিন তোমাকে ক্ষমা করবো না। কথাটা যেন স্মরণ থাকে। তাই ডাকবে ডাকাত। তুমিও জেনে রাখো, আমাকে যে অপমান করেছ সেই অপমানের প্রতিশোধ আমি একদিন করাই গন্ডা তোমার কাছে হিসাব করে নিব, হিসাব করে নিব। কি ব্যাপার সুরেশ, তাহলে কি রাজার রক্ষীদের সাথে ধরা পড়ে গেল? না সর্দার, এই সুরেশ অত সহজে ধরা দিতে পারে না। কি ব্যাপার সুরেশ, তোর স্কুলে শিশুটিকে? কি বলবো সর্দার, এই ছিল রাজার মেয়ে। রাজার মেয়ে? হ্যাঁ সর্দার, রাজার কাছে এলো কেমন করে? বিপদের মাঝে নিজেকে বাঁচাতে গিয়ে এই মহারানীকে হত্যা করে এই শিশুটিকে আমি ছিনিয়ে এনেছি সর্দার। তুই তাহলে নারী হত্যা করেছিস? সর্দার আমায় ক্ষমা করো সর্দার, মহারানীকে হত্যা না করলে আমাকে যে হত্যা করত। তুই কি জানিস না? জানি সর্দার, ঠিক নারী হত্যাকারীকে
এই মঙ্গল ডাকাত কোনোদিন বই করে না, আর তোকে ক্ষমা করবো না। তোর শাস্তি হবে খুনের মঙ্গল খুন সর্দার। দে না সর্দার, সন্তানকে আমার কাছে দে। না দে। না সর্দার, না। তোর শাস্তি হবে এই পিস্তলের গুলিতে, এই পিস্তলের গুলিতে। সর্দার, আমাকে তুমি বাঁচতে দিলি না সর্দার, বাঁচতে দিলি না। হ্যালো হ্যালো, আমি কি করব? বাহ, কি অপলক দৃষ্টিতে আমার মুখ পানে চেয়ে আছে। এই রাখার মেয়েকে নিয়ে আমি রাজপ্রাসাদে যাব না? না, এদের আমাকে হত্যা করবে, মহারানী তার প্রতিশোধ নিবে। না না, ওকে নিয়ে আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে যাব। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি ওর কোনো ক্ষতি হতে দিব না। সে ছিল রাজার মেয়ে, আজ থেকে মঙ্গলবার মেয়ে। দিকে রাজ সৈন্য হাতে বসেছে, অন্যদিকে রাজ কর্মচারীরা বেতন পিকেই পাচ্ছে, কিন্তু প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায় হচ্ছে না। এমন হলেছে রাজ্যটা একেবারে রসাতলে চলে যাবে। পদে রাজস্ব দেওয়া হচ্ছে না, সাথে কি খেয়াল আছে? কিন্তু কি করব, দেশে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এমন ভাবে কেমন করে রাজস্ব দিবে প্রজারা? কি বলতে না মহারাজ, আমি তা বলছি না, বলছিলাম কি প্রজাদের সুদিন ফিরে গেলে তারা মনে হয় সে রাজস্ব ফিরে দিবে। সময় তাদের আর দেওয়া হবে না। রাজস্ব আমার আদায় করার ইচ্ছা। তাহলে প্রজারা যে না খেয়ে মরবে, আমার কিছু চাই আসে না। আপনি ভুল করছেন মহারাজ। আপনি হলেন নিরান্ন মানুষের অন্নদাতা। আপনি যদি ওদের মুখে ঘাস কেড়ে নেন তাহলে প্রজারা বিদ্রোহী হবে। বিদ্রোহী বিদ্রোহী যে কিভাবে জবাব দিতে হয় তা ভালো করে ছাড়া আপনার শক্তি আছে বলে আপনার শক্তি অপচয় করবেন না মহারাজ। দিন দিন প্রজাদের বাঁচতে দেন, তাহলে দেখবেন আপনার রাজকুল সত্যি পরিপূর্ণ হবে মহারাজ। আমার অপরাধ দিবেন না মহারাজ। পরাটাঙ্গার ক্ষুধার্ত মানুষগুলো পেটের জ্বালা নিবারণের জন্য পাচ্ছে না এক মুঠো অন্য, লজ্জা নিবারণের পাচ্ছে না এক টুকরো কাপড়, রোগে জুটছে না এক ফুটা ওষুধ। সেই রাজস্ব আদায়ের জন্য আপনি যদি আপনার কর্মচারীদের অন্যায় আদেশ দেন তাহলে পদে আপনার ধ্বংস কামনা মরিয়া উঠবে।
ছোট লোকের দল আমাকে কিছুই করতে পারবে না দেওয়ানজি। চিরদিন আমার পায়ে তলে করোনা ভিক্ষা করবে, কিন্তু মাথায় উঠতে পারবে না দেওয়ানজি। সেই অহংকারে রাবণ রাজা ধ্বংস হয়েছিল মহারাজ। তাই আপনাকে বলছি, শক্তির অহংকারে মরতে হয়ে আপনি আপনার ধ্বংসকে ডেকে আনবেন না মহারাজ। দেওয়ানজি, আমি আপনার কোনো উপদেশ শুনতে চাই না। আমি যা বলেছি আপনাদের করতে হবে দেওয়ানজি। লোকে যাকে ভালো বলে ভালো সে হয়, নিজে যাকে ভালো বলে ভালো সে নয়। এসব কথা কি সত্যি পিতা? হ্যাঁ বাবা, এসব কথা চির সত্যি। তাহলে কি করলে লোকে আমাকে ভালো বলবে? ভালো কাজ করে লোকে তোমায় ভালো বলবে না। আর আমি যদি প্রজাদেরকে কষ্ট দেই? তোমাকে লোকে মন্দ বলবে, রাজা বলে মানবে না। এসব কথা ওকে এখন বলতে যাবে না দেওয়ানজি, কারণ রাজনীতি শিক্ষার এখনো বয়স হয়নি দেওয়ানজি। ঠিক আছে মহারাজ, আমি আর বলবো না। আর শুনুন দেওয়ানজি, বলুন মহারাজ, আপনার উপর আমার আরেকটি দায়িত্ব দেওয়া হলো। বলুন কিসের দায়িত্ব? নয়ন কুমার এখন বড় হয়েছে, তার লেখাপড়ার মুক্ত হয়েছে, তাই আগামীকাল নয়ন কুমারকে স্কুলে ভর্তি করে দিবেন দেওয়ানজি। আর মাস্টার সাহেবকে বলে আসবে নয়ন কুমারের প্রতি বিশেষ নজর রেখেছে। তাই হবে মহারাজ, তাই হবে। আমি নিজে গিয়ে নয়ন কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। খেলা দেয়নি, এবার চলো আমার বিশ্রামের পরিচয়। তাই চলুন মহারাজ, তাই চলুন। দেওয়ানজি কি যে বলে গেল, প্রজাদের যদি কষ্ট দেই তাহলে প্রজারা যে আমাকে রাজা বলে মানবে না। না না, আমি রাজা হলে কোনোদিন প্রজাদের প্রতি অন্যায় অবিচার করতে পারবো না। বলো শম্পা। আমার পিতা বলল তুমি নাকি আগামীকাল স্কুলে ভর্তি হবে। পিতা তো তাই বললো। আমিও কাল স্কুলে ভর্তি হব। পিতা আমাকেও সাথে নিয়ে যাবে। তাহলে তো ভালোই হলো, দুজনে মিলে একসাথে স্কুলে যাব আর স্কুলে খেলা করব। আরে শুধু কি তাই? তবে তবে কত রাতে তাই বুদ্ধি। খেলা খেলবো তুমি আরো
তাই বুঝি? জানো স্বপ্না, জানো কুমার, তোমাকে না দেখলে আমার কিছুতেই ভালো লাগে না। সারা দুনিয়াটা যেন আমার কাছে অন্ধকার। এখন তোমার সাথেই আমি থাকবো, তাহলে তো তোমার এই দুনিয়াটা অন্ধকার থাকবে না, তাই না? চলো কুমার, এবার আমরা ফুল বাগানে গিয়ে দুজনে মিলে একটু গল্প করি। তাই চলো স্বপ্না। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে আইরে জায়গা রে একটি যে চাঁদ। ও তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে